তোমরা একটু রেসপন্স করো তো, দেখা যাচ্ছে কিনা? তোমরা যে কয়জন আসছো দেখো তো, একটু দেখা যায় কিনা। কে কে আসছো একটু দেখি। শারমিন, সৈয়দ, আনিকা, তাহসান, জারিফ, তোমরা কে কে আসছো একটু রেসপন্স করো। আমরা জানো যে আজকে আমরা সমাস পড়াবো, হ্যাঁ? তো সমাসটা পড়াবো, তোমরা একটু বেশি বলে আমি এক্ষুনি শুরু করব। কারিমা আসছো, সেহেবা আসছো, তারপরে মুবাশিরিন, নাজির, মারজুদ, নাসরিন আলম, ইয়েস স্যার, দেখা যাচ্ছে না? আবদুল্লাহ, আমি দেখা যাচ্ছে বাবা, দেখো তো একটু। আইমান বীর, আরশাদ হোসেন, আসিফ, শাওয়ার রহমান, শামস, আচ্ছা, রাফিদ চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? হ্যাঁ, কেমন আছো সবাই? সেকশন 1 রাহুল ফল, হ্যাঁ, ইয়েস স্যার, ওকে ওকে ওকে, আমরা শুরু করবো এখনই। আচ্ছা, আজকে দেখো যে আমাদের তোমরা ক্লাস 10-এ অনেকবার সমাস পড়েছো, কিন্তু সমাসটা আসলে আমরা সমাসটা কখনোই এইভাবে আমরা করতে পারি না, আমাদের ক্লিয়ার হয় না কখনোই। কিন্তু আজকে আমি যে ক্লাসটা নিব, এই ক্লাসটা একটু মনোযোগের সাথে ক্লাসটা করবা। আমি চেষ্টা করব তোমাদেরকে মোটামুটিভাবে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য। এবং আমাদের সমাসের ক্লাসটা আসলে একটা দিনে হবে না, এটা দুটো ক্লাস রাখবে। আমরা খুব তাড়াতাড়ি আজকে একটা ক্লাস করাবো, বাকি অংশটা যেদিন রুটিন আছে রুটিন অনুযায়ী ক্লাস করাবো ইনশাল্লাহ। তো আমি এখনই শুরু করব। তোমাদের বোর্ডে কিছু লেখার জায়গা আমি আগে থেকে স্পেস করে দিয়েছি লেখার জন্য। আগে আমি শুরু করছি, ওকে? দেখো, প্রথম দেখো, সবাইকে শুভ নববর্ষ। 1427 শুভ নববর্ষ। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী এবার দিচ্ছে 2020-21 সালের শিক্ষাবর্ষে, আশা করি সবাই ভালো আছো। এবং অনেকদিন পরেই তোমাদের সাথে আসলে রুটিনে মিলেও না। এর আগে মনে হয় কালকের একটা ক্লাস নিয়েছিলাম, তারপরে সম্ভবত আরেকটা ক্লাস নিলাম তোমাদের ধ্বনিতত্ত্বে, আজকে সমাস, এরপরে প্রত্যয়টা নেওয়ার কথা ছিল। আমরা সমাসটা দুটো ক্লাস লাগবে আজকে এবং পরবর্তী সামনের সপ্তাহে আরেকটা আছে নিয়ে। তো সমাস একটু দেখো, নাম্বার 1, ওকে? ঠিক আছে, সমাসের নাম্বার 1 কি শিখবো? প্রথম দেখো, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ, তাই তো? তাহলে কি হলো? সমাস শব্দের অর্থ যদি সংক্ষেপণ হয়, মিলন হয়, একপদীকরণ হয়। আমি মৌখিক কিছু কথা বলি কিভাবে মিলন একপদীকরণ হয়। তোমরা জানো সমাস আমরা দুর্বোধ্য মনে করি, অনেকেই পড়তে চায় না, মনে করি যেটা খুব কঠিন। কিন্তু আমি ওপরে যে শখটা লিখে দিয়েছি, শখটার মধ্যেই যে পরিপূর্ণভাবে বুঝতে পারবা, তাহলে পরবর্তী সমাজগুলো তার জন্য খুব সহজ হবে এবং খুব সহজেই করতে পারবে। তার আগে আমাদের শখটা সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া দরকার, তারপরে আমি বেসিকে যাব। তো প্রথমেই দেখো আমি শখ দিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটা আমার ক্লিন করতে হবে, জায়গাটা মুছতে হবে, এখানেই আমাদের কাজ করতে হবে। আমি এখানে দিয়েছি দেখো সমাসের নাম, ঠিক আছে? নাম হচ্ছে 1 নম্বর কি আমি দিয়েছি দ্বন্দ্ব সমাস, 2 নম্বরে আমি দিয়েছি দ্বিগু, 3 নম্বর দেখো তৎপুরুষ, 4 নম্বর কর্মধারায়, 5 নম্বর বহুব্রী এবং 6 নম্বর অব্যয়ভাব। এই 6টা সমাস। তো 6টা সমাস। তো এখানে দেখো আমাদের সমাস হতে হলে পদ লাগে। পদ হচ্ছে সাধারণত বাংলা সমাসের পদ দুটো, একটা পূর্বপদ এবং একটা পরপদ। তো কখনো কখনো কেউ মধ্যপদ বলে, মধ্যপদ আছে কিন্তু আমাদের অত গুরুত্বপূর্ণ নয়। আমাদের বেসিক্যালি দুটো পদ শিখতে হবে, একটা পূর্বপদ মানে আগের পদ, একটা পরপদ শেষের পদ। তো এখানে কি দিয়েছি? প্রথম দেখো এখানে লিখে দিয়েছি, আমি এইটা খেয়াল করো, আমি বলেছি যে পদ প্রধান দিয়েছি। দ্বন্দ্ব সমাসে পদ প্রধান হচ্ছে উভয় পদ। দ্বন্দ্ব সমাসে যে দুটো পদ থাকে এই দুটো পদেরই প্রধান, এই দুটো পদেরই অর্থ প্রধান, এই দুটো পদ এর
একটার অর্থ প্রধান আর একটা অর্থ অপ্রধান নয়, পরপদ। তো এখানে দেখো পরপদের অর্থ প্রধানটা থাকবে কি তিনটা। একটা হচ্ছে দ্বিগু সমাসের অর্থ পরপদের অর্থ প্রধান, তৎপুরুষ সমাসের পরপদের অর্থ প্রধান, কর্মধারা 3 নাম্বার পর্যন্ত। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেম জিনিস দেখো, 1 2 3 এই তিনটির কি হবে? পরপদের অর্থ প্রধান হবে, অর্থাৎ এই পর্যন্ত আমরা একটু ঘিরে দিলাম। এরপরে দেখো নাম লিখেছি বহুব্রীহি। বহুব্রীহি সমাসে দেখো কোনো পদ প্রধান নয়, একটা নতুন পদ হয়ে যাবে, অর্থাৎ নতুন পদ হয়ে যাবে এবং সেই নতুন পদের অর্থই প্রধান হবে, এটা বেসিক। আর অব্যয়ভাব আবার দেখো পূর্ব পদ প্রধান। তাহলে মনে রাখার জন্য আমরা কি করব? আমরা মনে রাখবো দ্বন্দ্ব সমাসের উভয় পদ, আর হচ্ছে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয় সমাসের পরপদ। তাহলে মোটামুটি আমাদের এই কোন পদের অর্থ, এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় আরেকটা জিনিস আসে মনে রাখবা, দ্বন্দ্ব সমাসে যেহেতু উভয় পদ প্রধান, তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? অনেকেই মনে করে এই প্রশ্নটা দিয়ে থাকে। আসলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস। কেন? দেখো এখানে উভয় পদের অর্থ প্রধান, এখানে কোনো পদের অর্থ প্রধান নাই, এটা একটা নতুন পদ হয়। এই জন্য অনেকেই মনে করেন যে দ্বন্দ্ব সমাসের, অনেক ব্যাকরণবিদ মনে করেন দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। 1 নাম্বার গেল। 2 নাম্বার দেখো আরেকটা প্রশ্ন আসে। আসলে ব্যাকরণে আমরা দেখেছি সমাস 6 প্রকার, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তারপরে তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ভাব। কিন্তু ব্যাকরণবিদরা মনে করেছেন যে সমাস আসলে 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? এখানে দেখো দ্বন্দ্ব, এটা ঠিক থাকবে, দ্বন্দ্ব সমাস ঠিক আছে। এই দ্বিগু সমাসটা চলে যাবে তৎপুরুষের মধ্যে, আর তৎপুরুষ সমাসটা আবার চলে যাবে কর্মধারায়ের মধ্যে। তাহলে সেক্ষেত্রে কি হলো? এই দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারায় মিলে একটা সমাস হলো, তাহলে তার নাম হলো কর্মধারায় সমাস, আর উপরে দ্বন্দ্ব সমাস, আর বহুব্রীহি, অব্যয়ভাব। তাহলে 1 2 3 4। তাহলে ঠিক আছে, ব্যাকরণবিদদের মতে আসলে সমাস 4 প্রকার। আমরা দুটো প্রশ্ন পেলাম। এখন আমাদের এই দ্বন্দ্ব সমাস বা দ্বন্দ্ব থেকে অব্যয়ভাব সমাস আমরা দেখলাম কোন পদের অর্থ প্রধান, এটা আমরা মনে রাখবো। কিন্তু সমাসটা যখন করব, আমাদের যে মাঝের পদ দিতে হয়, অথবা সমাসটা তৈরি করার যে যন্ত্র, সমাসটা তৈরি করার যে শব্দগুলো, সেই শব্দগুলো কি কি মনে রাখতে হবে। প্রথমে দেখো দ্বন্দ্ব সমাসে 3টে শব্দ দিয়েছে, হ্যাঁ, এবং এ আর। আমরা যখন দ্বন্দ্ব সমাস ব্যাস বাক্য তৈরি করব, তখন এবং ও আর এই 3টি শব্দ দিয়ে আমরা ব্যাস বাক্যগুলো তৈরি করব, অন্য কোনো শব্দ সাধারণত ব্যবহার হয় না, এটা বিশেষভাবে মনে রাখবে। তাহলে দ্বন্দ্ব সমাসেরও কি? এবং ও আর। এরপর দেখো দ্বিগু সমাসে, দ্বিগু সমাস যখন আমরা ব্যাস বাক্য তৈরি করব, তখন কি হবে? সেটা সমাহার, সমষ্টি বা মিলন, এই 3টে জিনিস দিয়ে কিন্তু আমরা দ্বিগু সমাস তৈরি করব। এরপর দেখো তৎপুরুষ, দেখো দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি লোপ পাবে। আসলে ওই কারকে কিন্তু তোমাদের বিভক্তির প্রয়োজন হয়, আর কোথায় বিভক্তির প্রয়োজন হয়? আর সমাসের ক্ষেত্রেও বিভক্তির প্রয়োজন হয়, শুধু তৎপুরুষ সমাসে। দেখো তৎপুরুষ সমাসে আমি লিখে দিয়েছি দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি লোপ পায়, আর অনুরূপভাবে এই দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ নাম অনুযায়ী তোমার সমাসের নাম হয় দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী, তারপরে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এইভাবে নামকরণ করা হয়। তাহলে কি হলো? আমরা তৎপুরুষ সমাসে কি এই বিভক্তি লোপ পেয়ে যাবে। এরপর কর্মধারায় চলে আসে, দেখো যে সে, যে সেই, যিনি তিনি, যাতা। তাহলে কি হলো? যে সে হতে পারে, যেই সেই হতে পারে, যিনি তিনি হতে পারে, যাতা হতে পারে। এটা সাধারণত কর্মধারায় সমাস বলতে কিন্তু আমরা স্পেসিফিক সাধারণ কর্মধারায় সমাসের ক্ষেত্রে এই শব্দগুলো প্রযোজ্য হবে। বাকি আমরা মধ্যপদলোপী কর্মধারায় সমাস, তারপরে উপমান, উপমিত এবং রূপক কর্মধারায় সমাস সম্পূর্ণ আলাদা, এটা আমি আলাদাভাবে বুঝিয়ে দিব। এরপর দেখো বহুব্রীহি। বহুব্রীহি সমাস দেখো কোনো অর্থ প্রধান না পেয়ে নতুন একটা অর্থ, এবং এটা দিয়ে করতে হবে যার, যে, যাতে, শহীদ, বর্তমান, অথবা যাহার, যাহাতে, যেখানে, সেখানে, শহীদ, বর্তমান, এটা সাধু ভাষায় বললেও হবে। অথবা এটা মনে রাখবে যার, যে, যাতে, শহীদ, বর্তমান। আরেকটা দেখো অব্যয়ভাব সমাস। এখানে দেখো কিছু অব্যয় পদ আছে, যেমন স্বামিত্ব একটা অব্যয় পদ, অভাব একটা অব্যয় পদ, পর্যন্ত, ঈষৎ, বিরোধ এবং অতিক্রম। আমি আসলে এই জিনিসগুলোই তোমাদের আগে করাতে চেয়েছি। এই জিনিসগুলো করতে পারলে, এই জিনিসগুলো অর্পিতা পোদ্দার, হ্যাঁ আমি অর্পিতাকে, অর্পিতা কোনো প্রশ্ন থাকলে করবা বাবা, হ্যাঁ
কোনো জায়গায় যদি তুমি একটু না বুঝতে পারলো আমাকে প্রশ্ন করবা। নাবিহা রহমান ক্লাস 10 সেকশন গার্লস 1, ঠিক আছে, হ্যাঁ 128 বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন থাকলে করবা। আগে আমি এই চার্টটা তোমরা তুলে নাও, হ্যাঁ এই চার্টটা একটু ভালো করে তুলে নাও, তাহলে এখন আমরা বেসিকটা চলে আসব। ওকে, আশা করি তোমরা ইন দি মিন টাইম এই চার্টটা অনেকেই তুলে নিয়েছো। যদি তুলে নিয়ে থাকো এখন আমি মূল জিনিসে চলে আসব। এখন আমি এটা মুছতে চাচ্ছি, তোমরা এটা তুলে নিয়েছো কিনা দেখি। এটা কিন্তু লাগবে। এখন আমরা আলাদা আলাদা স্বতন্ত্রভাবে আমরা এটা সৈয়দ নূর মোহাম্মদ লাবিব, হ্যাঁ লাবিব কেমন আছো? তারপরে অর্পিতা ভালো আছো? তারপরে নাবিহা, তারপরে কি পারমিতা ঘোষ, তারপরে মুশফিকুর রহমান আয়ন ক্লাস 9, সিমোর ক্লাস 9 দেখছো তুমি মুশফিকুর? ঠিক আছে, দেখো তোমাদের জন্য কাজ লাগবে। তারপরে একটু স্যার একটু, আচ্ছা হ্যাঁ আমি সময় দিচ্ছি, তোমরা এই চার্টটা তুলে নাও। এখন আলাদা আলাদাভাবে মানে এক একটা সমাস আমরা ধরবো এবং আজকে অন্ততপক্ষে দ্বন্দ্ব, দ্বিগু এবং তোমার কর্মধারায় সমাসটা শেষ করার চেষ্টা করব। বাকি 3টা সমাস অন্যদিন শেষ করব। তোমরা অবশ্যই এই চার্টটা তুলে নেবে, এই চার্টটাই হচ্ছে আসল। এই চার্টটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের সমাস বোঝা হয়ে যাবে। তাহলে কি হলো? ক্লিয়ার, একদম সহজ জিনিস। দ্বন্দ্ব সমাসে মনে রাখবে উভয় পদ প্রধান, এবং দ্বন্দ্ব সমাস করতে হলে যে পদগুলো সাহায্য দিতে হয় সেটা হচ্ছে এবং ও আর। আর দ্বন্দ্ব সমাসে সাধারণত 2টো পদ থাকে। তো কোনো ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসে 3টে পদ থাকে, তার আলাদা নাম হয়, সেটা বহুপদী দ্বন্দ্ব হয়। সেটা যখন এক এক করে শেখাবো তখন বুঝতে পারবে। দ্বিগু সমাসে পরপদ প্রধান হবে এবং দ্বিগু সমাসের মধ্যে পদ বা যে পদটা দিয়ে তুমি শব্দ তৈরি করবে বা ব্যাসবাক্য তৈরি করবে সেটা সমাহার সমষ্টি মিলন। আর তৎপুরুষ সমাসে তুমি যেটা করবে, দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি লোপ হয়, আর এই বিভক্তি অনুযায়ী কিন্তু তোমার সমাসের নামকরণ করা হয়। আর কর্মধারায় কি হবে? যে সে, যিনি তিনি, যেই সেই। আর বহুব্রীহি সমাস হচ্ছে, তোমরা জানো বহুব্রীহি দ্বন্দ্ব সমাসের বিপরীত একটা সমাসের নাম। কারণ দ্বন্দ্ব সমাসে যেমন উভয় পদ প্রধান, আর বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান হয় না, এই জন্য এটা বলা হয়েছে যে আলাদা এবং ব্যতিক্রম। কার ব্যতিক্রম? দ্বন্দ্ব সমাসের, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস। এরপর অব্যয়পদ সমাসে দেখো, এইগুলো অব্যয়পদ, সামীপ্য, অভাব, পর্যন্ত, ঈষৎ, বিরোধ, অতিক্রম, এইগুলো দিয়ে আমরা সমাস তৈরি করব। এটা হচ্ছে বেসিক। এখন আমরা মূল সমাসে চলে যাব। আমি প্রথমেই দ্বন্দ্ব যাব, হ্যাঁ আমি এটা মুছে দিতে হচ্ছে কারণ আমার বোর্ডের জায়গার দরকার হবে। সালমা দিয়া, ইয়া পাপা স্টিল অন 9, হ্যাঁ ইউ শিওর বাট দ্যাট ওকে। তারপরে জাহিনা, তোমরা কি লিখেছো? তোমরা যদি কোনো প্রশ্ন থাকে করবা, আমি উত্তর দিব, এবং তোমাদের কোনো স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা জায়গাগুলো ইন্ডিকেট করব, আমি সেই জায়গাগুলো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। এখন এই অংশটুকু আমি মুছে ফেলছি। মুছে ফেলার পরে প্রথমেই চলে আসো। দ্বন্দ্ব সমাসে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা একটু হাতে কলমে করতে হবে, তোমরা জানো যে আমাদের কিভাবে সমাস করবে কিছু নাম, এটা পরীক্ষায় আসে। প্রথম অংশ দেখো, এটার নাম দিয়েছি সমস্ত পদ। তোমরা জানো সমস্ত পদ, সমস্ত পদ এটা কি জিনিস? তো সমস্ত পদে সাধারণভাবে দেখবা সমস্ত পদ আমরা অনেক ক্ষেত্রে বুঝতে চেষ্টা করি না। সমস্ত পদ হচ্ছে অ্যাকচুয়ালি, সমস্ত পদ বলতে যে পদগুলো, সমাস তো অনেকগুলো পদ ব্যবহার হয়, এই অনেকগুলো পদ একত্রে যখন সংক্ষিপ্ত হয়ে একটা জায়গায় পরিণত হয় তখন তার নাম সমস্ত পদ। তো সমস্ত পদগুলো যেমন আমরা বললাম সিংহাসন, এই সিংহাসন কিন্তু এটা দিলাম এই জন্য সবাই জানো সিংহাসনটা সবাই আমরা চিনি এবং এই শব্দটা দিয়ে উদাহরণ দিলে সবাই বুঝতে পারে সিংহাসনটা সমস্ত পদ। তো দ্বিতীয়টা নাম হচ্ছে, আমরা বলবো দ্বিতীয় নাম হচ্ছে, আমরা বললাম সমস্যমান পদ। সমস্যমান পদ, এটা কিন্তু উত্তর হবে সমস্যমান পদ নাই, সমস্যমান পদ। সমস্যমান পদ হলো তোমার এই যে সিংহাসন হলো সমস্ত পদ হলো, সমস্ত পদ হতে গিয়ে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে যে পদগুলোর প্রয়োজন হয় এই পদগুলোর এক একটিকে বলা হয় সমস্যমান পদ। যেমন সিংহাসন হতে গিয়ে কি কি লাগছে দেখো, এখানে দেখো লাগছে সিংহ, ঠিক আছে। তারপরে দেখো 1 নাম্বার চিহ্নিত, ঠিক আছে, এবং 3 নাম্বার লেখা আসন। এখানে দেখাবো 3টে পদের প্রয়োজন হলো, হ্যাঁ 1 নম্বর পদ, 2 নম্বর পদ
3 নম্বর পদ, মোট 3টে পদ হবে, অথবা 1 2 3। হ্যাঁ, এই 3টে পদের প্রয়োজন হলো আমার। এই 3টে পদ, এই সিংহাসনটা আলাদাভাবে কিন্তু সমসমান পদ, চিহ্নিত আলাদাভাবে সমসমান পদ, এবং আসনও আলাদাভাবে সমসমান পদ। তাহলে সমসমান পদ বুঝতে পেরেছ? এই সমস্য পদগুলো যখন একটা বাক্যে পরিণত হয় তখন তার নাম ব্যাস বাক্য। তাহলে আমি আবার কিভাবে কোথায় চলে আসবো দেখো, এবার চলে আসলাম ব্যাস বাক্য। ব্যাস বাক্য কি? এইটাই। এখানে দেখো আমি বললাম সিংহ চিহ্নিত আসন। ক্লিয়ার? দেখো এখানে মাঝখানে কিন্তু কোনো কমা নেই, মাঝখানে ভাগ নাই, বিভাজন নাই, এই টোটালটাই হচ্ছে একত্রিত হলো। এই টোটালটা একত্রিত হয়ে যেটা হয় সেটার নাম হচ্ছে ব্যাস বাক্য। তাহলে কি হলো ব্যাস বাক্য, বুঝতে পেরেছো? ব্যাস বাক্যগুলো হচ্ছে একটি বাক্যে পরিণত হবে, এটার নাম ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য ভাঙলে যে ইন্ডিভিজুয়াল পদগুলো পাওয়া যায় সেটার নাম হচ্ছে সমসমান পদ। যেমন ব্যাস বাক্য ভেঙে ফেলা আলাদা, সিংহ শব্দটা ব্যবহার হয়েছে, চিহ্নিত শব্দটা ব্যবহার হয়েছে, আসন শব্দটা ব্যবহার হয়েছে। এই 3টে শব্দের প্রয়োজনেই, এই 3টে শব্দের একত্রিত হয়েই হয়েছে সিংহ চিহ্নিত আসন। তাহলে এই আলাদা আলাদাভাবে শব্দগুলো সমসমান পদ। আর সিংহ চিহ্নিত আসন এটাকে বলা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। ব্যাস বাক্যগুলো ভেঙে যখন বা এক জায়গায় হয়ে যখন একটি পদে রূপান্তরিত হয় তখন তার নাম সমস্ত পদ। যেমন কি দেখো, এইটা বলা হচ্ছে সমস্ত পদ। কিভাবে হলো দেখো, এটা কি হলো, প্রথম হলো সংক্ষেপণ, তারপরে হলো মিলন, অথবা হলো এক পদীকরণ। আমি এখন লিখছি 3টে জিনিসই এক। তাহলে কি হলো, এই ব্যাস বাক্যগুলো যখন সংক্ষেপ হয়ে একটি বাক্যে রূপান্তরিত হলো তখন তার নাম সমস্ত পদ। তাহলে সমাস শব্দের অর্থ দেখো সংক্ষেপণ, নাম্বার 1। অথবা সমাস শব্দের অর্থ দেখো এক জায়গায় হয়ে সিংহাসন হয়েছে, মিলন হয়েছে। আবার দেখো সমাস শব্দের অর্থ হচ্ছে এক পদীকরণ। দেখো অনেকগুলো পদ, 1 2 3, 3টে পদ একত্রিত হয়ে হয়েছে সিংহাসন, এটার নাম হলো এক পদীকরণ। তাহলে সমাস শব্দের অর্থ কি, পরীক্ষায় আসে কিন্তু মনে রাখবা, সংক্ষেপণ হতে পারে, মিলন হতে পারে, এক পদীকরণ হতে পারে। তাহলে আমরা অনেকগুলো এমসিকিউ এর মুখোমুখি হলাম কিন্তু। তাহলে এটা বেসিক আমরা এটা শিখলাম। এখন এর সাথে সাথে দেখো, তোমরা অনেকেই জানো যে আসলে ইংরেজি ভাষায় আসলে কি আছে, ইংরেজি ভাষায় আছে, তারপরে তোমার বিদেশের কয়েকটা ভাষায় কিন্তু শব্দ একত্রিত করে সমাস তৈরি করা যায়। সমাসে ইংরেজি ভাষায় আমরা দেখেছি যে ফাদার ইন দ্য, একটা উদাহরণ আমি দিই, এই উদাহরণটা ভালো করে মনে রাখবা। এখানে দেখো আমরা দিলাম একটা শব্দ দিলাম, প্রথমেই দেখো দা, in the legal sense of the term। এটা দেখো, এটা সংক্ষেপণ করলে কি হয় দেখো, ব্রাদার ইন ল। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলছি সমস্ত পদ। আর এটা দেখো অনেকগুলো পদ, দা। তাহলে কি হলো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা পদ ব্যবহার হয়েছে। এই 9টা পদে বলা হচ্ছে সমসমান পদ। 9টা পদই আলাদা আলাদাভাবে সমসমান পদ। আর এটা যেটা তৈরি হলো, এই যে ব্রাদার ইন ল, এটাকে বাংলায় বলা হচ্ছে সমস্ত পদ। ক্লিয়ার? তো আমরা এগুলো, আর এটা কি দ্য ফাদার ইন দ্য ব্রাদার ইন দ্য লিগ্যাল সেন্স অফ দ্য টার্ম, যদি কোনো মাঝখানে আলাদাভাবে না দেখানো হয় অথবা এটা যদি ভেঙে ভেঙে না দেখানো হয় তাহলে তার নাম হবে কি, সমসমান পদ। আর এটা একত্রিত হয়ে হলে হবে ব্যাস বাক্য। তাহলে ইংরেজি ভাষায় কিন্তু সমাসের ব্যবহার আমরা দেখতে পাই। এখন চলে আসবো আমরা মূল জিনিসে। ওকে, আমি মুছে দিলাম। এখন চলে আসো, তোমরা প্রথমেই চলে আসো সবচেয়ে সহজ সমাসটা, যার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভালো করে দেখো, আমরা নাম দিলাম দ্বন্দ্ব। বানানটা দেখে নাও, দয় বা ফলা দন্ত নয়, দয় বা ফলা দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে
দ্বন্দ্ব সমাসে কি আমি প্রথমেই বলেছি, দ্বন্দ্ব সমাসের আমরা ব্যাস বাক্যে যে মধ্যের পদ দিব সেইটা হচ্ছে এবং, ও, আর, এই তিনটে পদ দিয়ে আমরা করব। আর সাধারণত মনে রাখবা এই দ্বন্দ্ব সমাসে যে দুটো পদ ব্যবহার হবে এই দুটো পদ সাধারণত দুটি বিশেষ্য হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে ব্যাকরণবিদ বলছেন একটি বিশেষ্য হয়, একটি বিশেষার্থক হয়। অর্থাৎ বিশেষার্থক যদি না বুঝে থাকো মনে করবা দুটি বিশেষ্য হয়, পূর্বপদ এবং পরপদ দুটি বিশেষ্য হয়, এবং মাঝখানে যে শব্দটা দেওয়া হয় সেটা কনজাংশন বা অব্যয়। তাহলে কি হলো, এখানে আমরা একটা উদাহরণ দিই। এখানে দেখো বিশেষ্য, তারপরে প্লাস অব্যয়, অব্যয় প্লাস বিশেষ্য, সাধারণত এটাই হয়, অথবা কেউ বিশেষার্থক বলা হয়। যেমন কি হলো, আমরা বললাম এখানে বললাম মা ও এখানে বললাম বাবা, তাহলে সমান সমান হলো মা বাবা। ক্লিয়ার? এটা তাহলে কি হলো, এটা কিন্তু একটা দ্বন্দ্ব সমাস। দেখো মাকেও প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু মা বিশেষ্য পদ, বাবাকে প্রাধান্য দেওয়া হয়েছে বাবা বিশেষ্য পদ, আর ওটা হচ্ছে অব্যয় পদ। ক্লিয়ার? অনুরূপ ভাবে তুমি কি কি ফেলবা, অনুরূপ ভাবে বলবা, দেখো আমরা বললাম হাট, তারপরে বললাম ও, তারপরে বললাম বাজার। তাহলে কি হলো, হাট হচ্ছে বিশেষ্য পদ, বাজারও হচ্ছে বিশেষ্য পদ, আর ওটা হচ্ছে কনজাংশন, দ্যাট ইজ ওটা অব্যয় পদ, অথবা এই ওটা হচ্ছে এবং ও আর, যে এই দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য যে তিনটি স্পেসিফিক পদ লাগে এর মধ্যে অন্যতম হচ্ছে ও। ক্লিয়ার? তারপরে আমরা আরেকটা দ্বন্দ্বের যদি উদাহরণ দিই, আমরা বইয়ের দু একটা দ্বন্দ্ব সমাসের যদি উদাহরণ দিই তাহলে আমরা মনে রাখবো। যেমন দেখো রূপ গুণ, তাহলে এখানে দেখো আমরা বললাম রূপ, কি হলো, ও গুণ, রূপ গুণ। এখন অনেকেই মনে করে রূপ, এই রূপ গুণ কি আসলে অ্যাডজেক্টিভ? তোমরা অনেকেই ভাবতে পারো যে সোনা বা রূপ বা গুণ এগুলো অ্যাডজেক্টিভ। না, এই জায়গায় কিন্তু রূপ একটা নাম বোঝাচ্ছে এবং গুণও নাম বোঝাচ্ছে। সুতরাং যেহেতু দুটি নাম বোঝাচ্ছে সেহেতু এই দুটোই কিন্তু বিশেষ্য পদ হিসেবে পরিগণিত হবে। কিন্তু আমি যদি বলি মেয়েটি রূপে গুণে সৌন্দর্য অতুলনীয়, তাহলে কিন্তু সেটা বিশেষণ হবে। তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বেসিক জিনিস। এখন আমরা দ্বন্দ্ব সমাসের বেশ কয়েকটা দ্বন্দ্ব সমাস আছে, সেইগুলো তোমরা এক এক করে একটু দেখে নাও, এবং যেখানে খুব ইম্পর্টেন্ট সেখানে আমি তোমাদেরকে দাঁড়াবো এবং সেগুলো লেখার জন্য সুযোগ দিয়ে দিব। ওকে, এখন প্রথমেই দেখো আমরা এটা করবই, যেটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। এক নাম্বার দেখো, এক নাম্বার কি হচ্ছে, এক নাম্বার বলা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব বলতে দুটো সাধারণ পদে, দুটো সাধারণ শব্দে যে দ্বন্দ্ব সমাস হয় সেই সমাসকে বলা হয় সাধারণ দ্বন্দ্ব। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দিই সাধারণ দ্বন্দ্ব সমাসের, যেমন কালি কলম। আমরা এখানে কি বললাম, এখানে বললাম কালি ও কলম সমান সমান হলো কালি কলম। এখন দেখো এখানে আর কি শিখবা, মনে রাখবা, কি মনে রাখবা, এটা কিন্তু সমস্ত পদ, দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের দুটো পদের মধ্যে একটা হাইফেন থাকে। দেখো সাধারণভাবে এই দুটো পদ বা তিনটে পদ যদি কখনো হয় তখন তার মাঝখানে একটা হাইফেন সংযুক্ত থাকে। এই হাইফেনটা তুলে দিয়ে কি আমরা বসাই এবং ও আর, এর যে কোনো একটি বসাতে হয় এবং ও আর, তাহলে হাইফেনটা তুলে দিতে হবে। যেমন আমাদের এখানে কিন্তু হাইফেনটা আমরা তুলে দিয়েছি, তুলে দিয়ে এবং ও আর একটা ব্যবহার করেছি। নাম্বার 1 গেল সাধারণ দ্বন্দ্ব। 2 নাম্বার দেখো আমি আরেকটা লিখছি মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক, মিলনার্থক অর্থাৎ দুটো মিল হবে এরকম একটা দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। যেমন হচ্ছে আমরা এখানে বললাম চায়ের সাথে আমরা বললাম চা ও বিস্কিট, তাহলে কি হলো, সমান সমান হলো চা বিস্কুট। তাহলে চায়ের সাথে সাধারণত বিস্কুটের মিল আছে, এই জন্য চা বিস্কুট, তাহলে মিলনার্থক গেল। এরপর দেখো আমরা বলবো যে এখানে একটা দ্বন্দ্ব সমাস আছে যেটা পরীক্ষায় আসে 3 নাম্বার, সেটার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এইটা পরীক্ষায় সাধারণত আসে। একশেষ দ্বন্দ্বটা একটু শিখে নাও।
যেমন এখানে একশেষ দ্বন্দ্বের উদাহরণ আমি একটা দিই যে তোমরা, এখানে দেখো তোমরা, এটা ভালো করে মনে রাখবা। 1 নাম্বার আমরা, আমরা এবং করিমেরা, এই 3টে উদাহরণ দিচ্ছি আমি। এইগুলো একশেষ দ্বন্দ্ব বলা হবে। যেমন তোমরা হচ্ছে সে ও তুমি, তোমরা, আর আমরা হচ্ছে সে কমা তুমি তারপরে ও আমি। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে করিম ও তারা, এটা হচ্ছে করিমেরা। ক্লিয়ার? আমাদের দ্বন্দ্ব সমাস আছে এটা, কিন্তু এতক্ষণ যা করলাম এইগুলো সাধারণত বোঝানোর জন্য অতটা ইম্পর্টেন্ট নাই। এখন যে ইম্পর্টেন্ট দ্বন্দ্বটার নাম হচ্ছে সেটা সবাই লিখে নেবা, সেটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব এটা কিন্তু সবাই শিখতে হবে। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব কি দেখো, প্রথমেই শব্দটার নাম দেখো অলুক। তোমরা সবাই জানো যে অলুক শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমি একটু পড়ি কে কি লিখছো। তোমরা অনেকেই সেকশনের নাম লিখছো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটাও এক ধরনের পার্সেন্টেন্স হবে। সি শব্দে, আচ্ছা সেকশন, সি মোর জুবাইদা, আনাম, নূর, তারপরে আসিফ। তোমাদের প্রশ্ন করো। এখানে দেখা যাচ্ছে সাধারণ দ্বন্দ্ব বুঝিনি স্যার। সাধারণ দ্বন্দ্ব বুঝো নাই? সাধারণ দ্বন্দ্ব সাধারণভাবে যে শব্দগুলো দেখবা, উদাহরণটা বুঝতে পেরেছ? মনে রাখবা একাধিক। সাধারণ মানে যেমন আমরা মিলনার্থক দ্বন্দ্ব বললাম, মায়ের সাথে যেমন মাঝি একটা মিলনার্থক, তারপরে তোমার চা বিস্কিটের সাথে মিল আছে। কিন্তু দ্বন্দ্ব সমাসে সাধারণত এরকম কোনো শব্দের সাথে শব্দের মিল না থেকে যে সমাস হবে সেটার নাম হবে সাধারণ দ্বন্দ্ব সমাস। এই সাধারণ দ্বন্দ্ব বা মিলনার্থক দ্বন্দ্ব এগুলো ততটা ইম্পর্টেন্ট নাই। তারপরে আরও আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব, যেমন 9, 6, 7, 17, এটাও ইম্পর্টেন্ট নাই। কিন্তু এখন যে সমাসটা লিখবো এই সমাসটা মোর ইম্পর্টেন্ট। এখানে দেখো অলুক দ্বন্দ্ব। অলুক দেখো আমি ভেঙে ফেলি। অসমান সমান হচ্ছে নেগেটিভ ধরো, আর লুক সমান ধরো লুপ্ত। তাহলে কি হলো? এই লুপ্ত। তাহলে কি হচ্ছে? তাহলে অনেগেটিভ লুপ্ত না হয়ে কি লুপ্ত হবে না? ব্যাস বাক্যের মধ্যে অথবা সমস্ত পদের মধ্যে যে বিভক্তিগুলো থাকবে এই বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হবে তার নাম অলুক দ্বন্দ্ব। সবাই এই নোটটা লিখে রাখো, আমি স্টার্ট দিচ্ছি। লেখো যে বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন দেখো কিভাবে হলো। দেখো আমি প্রথমেই দেখো একটা দিয়ে দিই। আমরা বললাম শব্দটা এখানে হচ্ছে রাজায়, ঠিক আছে? রাজায়, এটা হচ্ছে ব্যাস বাক্য। এখন দেখো রাজায় কি আছে? আসলে তো রাজা। এখানে দেখো একটা বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি। হ্যাঁ, এখানেও দেখো একটা বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি। হ্যাঁ, এখন এটা করলে কি হয়? দেখো এটা করলে হয় রাজায় ও রাজায়। তাহলে কি হলো? এখানেও দেখো একটা সপ্তমী বিভক্তি আছে, এখানেও দেখো সপ্তমী বিভক্তি আছে। তাহলে এটা যদি আমরা প্রথম অংশ যদি কি ধরি, প্রথম অংশ ধরলাম আমরা সমস্ত পদ, আর এটা আমরা ধরলাম ব্যাস বাক্য। তাহলে সমস্ত পদেও যে বিভক্তি আছে এবং ব্যাস বাক্য ঠিক একই বিভক্তি আছে, এই জন্য এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? তাসমিয়া, লিয়া কি বলেছো? থ্যাঙ্কস। আচ্ছা, তোমরা কি কথা বলছো একে অন্যের সাথে? তারপরে ক্লাসটা একটু ভালো করে দেখো।
এরপরে চলে আসো, তোমাদের আমি এখন দেখো তো নিজেরা পারো কিনা। অনুরূপভাবে আমি এটা একটু করতে দিচ্ছি, রাজায় রাজায়ের পর তোমরা করো তো। কি করবা? অনুদ্বন্দ্ব করো। হাটে সাপে, আচ্ছা এখানে করো সাপে নেউলে, এটা বেশ বাক্য করো। দেখো তো তোমরা কেউ পারো কিনা। সাপে নেউলে কি হবে এবং এটা কোন সমাস হবে? সাপে নেউলে কোন সমাস হবে? দেখো, সাপে নেউলে হবে পারবো স্যার। ঠিক আছে, করো এটা। সাপে নেউলে। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা বুঝেছো, বুঝলাম যে সাপে নেউলে। তোমরা ব্যাস বাক্য তৈরি করো। পারবো স্যার বললে হবে না, লেখো সাপে নেউলে কি হবে? ফারদিন আহমেদ, আইমান বিন আশরাদ, অপসরা, গোলাম মোহাম্মদ। আচ্ছা পারবা না, বুঝতে পেরেছি। সাপে নেউলে দেখো পারো কিনা। আচ্ছা যদি না পেরে থাকো আমি করে দিচ্ছি। দেখো সাপে নেউলি হচ্ছে, এখানে দেখো এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে, এবং দেখো সাপে ও নেউলে, তাহলে এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, তাহলে সবগুলো এ বিভক্তি আছে। এবং আমরা পূর্ব পদে অর্থাৎ সমস্ত পদে আমাদের সপ্তমী বিভক্তি আছে এবং ব্যাস বাক্যেও সপ্তমী বিভক্তি আছে। সুতরাং এটার নাম হবে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? ঠিক আছে, আমাদের দ্বন্দ্ব সমাস শেষ। আমরা এখন চলে যাব দ্বিগু সমাসে। সবাই চলে আসো, দ্বিগু সমাসটা ভালো করে দেখো। দ্বিগু সমাস, এখানে আমি বললাম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসটা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর দেখো দ্বিগু সমাসে চলে আসো। দ্বিগু, দ্বিগু, দ্বিগু সমাসের আমাদের ব্যাস বাক্যের মধ্যের পদ কি হবে বলেছি? সমাহার, সমষ্টি আর মিলন। ঠিক আছে, সমাহার সমষ্টি মিলন হবে। ভালো করে খেয়াল করো, লিখে ফেলো। দ্বিগু সমাসের সমাহার সমষ্টি মিলন, এই শব্দগুলো দিয়ে সাধারণত দ্বিগু সমাস করতে হয়। দ্বি মানে কি তোমরা অনেকেই জানো? দ্বিগু সমাস অর্থ কি? আমি জানি তোমরা জানার চেষ্টা যদি করো, আমি জানি না জানবে কিনা। দ্বিগু শব্দের অর্থ কি জানো? দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দ্বি মানে দুই আর গু হচ্ছে গরু, অর্থাৎ দুটি গরু। দ্বিগু সমাসের অর্থ হচ্ছে দুটি গরু। কিন্তু এটা সমাসে কেন করা হয়েছে? কারণ এখানে দ্বিগু সমাসটা আসলে দুইয়ের বেশি বোঝায়, অর্থাৎ দুটি গরুর চেয়ে বেশি বোঝায়। এটা সংস্কৃত থেকে এসছে। তাহলে দ্বিগুর সমাহার সমষ্টি মিলন বোঝাচ্ছে। আমরা কিছু করব, এই জায়গায় এক এক করে করে দিচ্ছি। কি হলো? ত্রিভুজ। সবাই নিজেরা করো তো। ত্রিভুজ এক। তারপরে দেখো ত্রিভুজের পরে করো সপ্তাহ দুই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো করে দিচ্ছি, এইগুলো পরীক্ষায় আসছে এবং এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, তারপরে করো সপ্তাহ গেল, শতাব্দী, ব্যাস বাক্য করো তোমরা। তারপরে ষড়ঋতু, তারপরে তোমরা করো চৌরাস্তা, তারপরে তেপান্তর, সপ্তর্ষি, পঞ্চবটী, অষ্টধাতু, এইগুলো সাধারণত আসে। হ্যাঁ,
তাহলে কি হবে, আমি সমাহার সমষ্টি মিলন, এখন কোথায় সমাহার হবে কোথায় মিলন হবে তোমরা নিজেরা ত্রিভুজ পারো কিনা দেখি। ত্রিভুজ কি হবে, তিন ভুজের সমাহার। হ্যাঁ, মৌসুমী আক্তার ভেরি গুড, তোমারটা হয়েছে। আচ্ছা, তারপরে করো তিন ভুজের সমাহার, এটা হয়েছে। তারপর সপ্তাহ করো, সপ্তাহ করো, তারপরে শতাব্দী করো। আচ্ছা, আমি এগুলো করে দিচ্ছি, পরবর্তীতে দুটো করতে দিব। ত্রিভুজ দেখো, তিন ভুজের, ভুজ মানে বাহু, তিন ভুজের সমষ্টি, ঠিক আছে এক। 2 নম্বর দেখো, সপ্তাহ মানে 7, 7 দিনের সমাহার, সমাহার মানে এক জায়গায় করলে। শতাব্দী, শত, অব্দ মানে সাল, অব্দের সমাহার। এরপর দেখো ষড়, ষড় মানে 6, ষড়ই দিয়ে দাও, ষড় ঋতুর সমষ্টি যোগফল। তারপর দেখো একটু আলাদা, 4 রাস্তার, কি হলো, 4 রাস্তার মিলন। তোমরা কেউ পারছো না কেন? পঞ্চবটের, হ্যাঁ গুড, এটা কি লিখেছ, নাসরিন আক্তার, হয়েছে, তোমারটা হয়েছে। 7 দিনের সমষ্টি, হ্যাঁ এটাও হয়েছে, ভেরি গুড। আইমান বিন আরশাদ হয়েছে। শত অব্দের সমাহার, ভেরি গুড। তারপরে এটা লিখেছ মৌসুমী আক্তার, ভেরি গুড। তারপরে কি কাজী আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি লিখনি কেন? তারপরে তুমি লিখেছ আইমান বিন আরশাদ, লিখেছ সমাহার 3 নম্বর সমাহার। আচ্ছা ঠিক আছে। ইর্তিজা আব্বাস লিখেছ, লেখো, চেষ্টা করো। 4 রাস্তার, এটা কিন্তু মিলন হবে। হ্যাঁ, 4টে রাস্তা এসে মিলে গেছে। তেপান্তর, 3 প্রান্তরের, এখানে দেখো 3 প্রান্তরের সমাহার করে ফেলো, সমাহার। সপ্তর্ষি দেখো, সপ্তর্ষি তোমরা কি করবা, তাহলে এখানে কি সপ্ত মানে 7, তাহলে এখানে সপ্তই দিয়ে দাও, সপ্ত ঋষির সমাহার। পঞ্চবটী হচ্ছে পঞ্চবটের এটাও সমাহার। অষ্টধাতুর, অষ্ট মানে 8, ধাতুর মিলন। ওকে, আশা করি তোমরা সবাই বুঝেছো। আমি একটা করতে দিব, দেখি কে কে করো, দেখা যাচ্ছে কিনা দেখো। আচ্ছা, সমষ্টি সমাহার মিলন, সমষ্টি মানে যোগফল, সমাহার মানে যখন একত্রিত করা হয়, আর মিলন মানে এসে মিলে। তাহলে কোথায় কি দিয়েছি দেখো, 3টে ভুজ সমষ্টি হয়, যোগফল হয়। আর সপ্তাহগুলো যোগফল হয় না, সপ্তাহগুলো একসাথে এসে জড়ো হয়। অনুরূপভাবে এখানে দেখো, এখানে জড়ো হয়ে গেছে, 7টা দিন এক জায়গায় এসছে। অনুরূপভাবে শত অব্দ এক জায়গায় এসছে, ষড় ঋতু আবার সমষ্টি এক জায়গায় যোগ হয়। চৌরাস্তায় এসে কিন্তু 4টা রাস্তা এক জায়গায় এসে মিলে গেছে। অর্থাৎ চৌরাস্তাটা কোথায় হবে, এই এখান থেকে একটা রাস্তা আসলো, এই যে এইটা হচ্ছে চৌরাস্তা। হ্যাঁ, এই যে মোড়টা হচ্ছে চৌরাস্তা, এই জন্য 4টে রাস্তার মিলন হয়, এই রাস্তায় এসে মিলে গেছে। তেপান্তর, 3 প্রান্তরের সমাহার। সপ্তর্ষি হচ্ছে সপ্ত ঋষি, বুঝতে পেরেছো, যারা সাধারণত হিন্দু ধর্মে বলে ঋষি, যারা ধর্মকর্মের জন্য বিভিন্ন বন বনান্তরে থাকে, তাদেরকে বলা হয়। আর পঞ্চবটের সমাহার হচ্ছে 5টা বট গাছ। আর অষ্টধাতুর মানে আর বিভিন্ন রকম ধাতুর মিলন হয়ে যায়, এটা কিন্তু সমান হয় না, কারণ অনেকগুলো ধাতু, যেমন আংটি তৈরি করে সাধারণত অনেকগুলো ধাতু এক জায়গায় গলানো হয়, গলানোর পরে সেগুলো মেলানো হয়, এই জন্য এটা মিলন হয়। এখন তোমরা যেটা করবা, আমি এটা করতে দিচ্ছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। এগুলো সবই সহজ, তোমরা লিখে নিয়েছো। এখন তোমরা দুটো জিনিস আমাকে করে দেখাও তো দেখি। সবাই দেখো, তোমরা করবা হচ্ছে সহস্রাব্দ, সহস্রাব্দ, এইটা একটু করো। 1
আর যদি দিই নবরত্ন, দেখো এই দুটো পারো কিনা, আমি এই দুটো তোমাদের একটু করতে দিচ্ছি, দেখো তো পারো কিনা। সমাহার সমষ্টি বোঝো নাই? আচ্ছা ভালো করে শোনো, সমাহার তোমরা সহজ কথা হচ্ছে সম্ভার, মেলা, মিলন, অর্থাৎ অনেকগুলো জিনিস এক জায়গায় জড়ো হলে সেটাকে সমাহার বলা হয়। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে আমি সমাহার আর সমষ্টি বললে যোগফল বোঝানো হয়। যেমন ত্রিভুজে আমি বলেছি সমষ্টি, কারণ কি? কারণ এখানে কিন্তু যে ভুজগুলো আছে, যে বাহুগুলো আছে, বাহুগুলো কিন্তু যোগফল করতে হয়, যোগফল করে একটা ডিগ্রি হয়। যেমন 360 ডিগ্রি হতে হলে তোমার পুরো সার্কেলটাকে যদি ভাঙি তাহলে 360 হয়, অর্ধেক করলে 180 হয়, তারপরে ভাগ করলে কত হয়? 90 হয়। তো অনুরূপভাবে আমাদের এইগুলো যোগফল করতে হয়, আর কিছু যোগফল যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে সমষ্টি, আর যেগুলো এক জায়গায় এসে একত্রিত হবে সেগুলো হবে সমাহার। অ্যাকচুয়ালি সমাহার এবং মিলনের মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই, কিন্তু একটু তফাৎ আছে, যে জায়গায় এসে একটা জিনিস মিলে যাবে। যেমন আমি বলেছি চৌরাস্তা, চৌরাস্তা কিন্তু সমাহার হয় না, কারণ চারটে রাস্তা কখনোই একত্রিত আসতে পারে না, এগুলো মিলনকে বোঝায়, অর্থাৎ চার রাস্তার মিলন বোঝা হয়, অথবা তে রাস্তা, তে মাথা, তিন রাস্তার তিন মাথার মিলন বলা হয়। তাহলে এই মিলন বোঝাবে হচ্ছে এসে মিলবে, সমাহার বোঝাবে এক জায়গায় থাকবে, আর সমষ্টি বোঝাবে যোগফলটাকে। এখন দেখো সহস্রাব্দ এবং নবরত্ন আমি তোমাদের করতে বলেছি, তোমরা ইন দি মিন টাইম যদি করতে পারো 3 মোহনার সমাহার, তাহলে 3 মোহনার সমাহার আমি এটাকে, হ্যাঁ হবে 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 3 মোহনা, হ্যাঁ 3টে মোহনা মানে হচ্ছে সাধারণত নদীর যে মোহনা, সেই মোহনা এসে মিলে যায়। আর এখানে কি বলছো স্যার? ত্রিমোহিনী হবে 3 মোহনার, হ্যাঁ ঠিক আছে হয়েছে। তারপরে তোমরা দেখো এইটা পারো কিনা দেখো তো, এটা লাগবে না তো, আচ্ছা না এটা পরীক্ষায় তোমাদের বইয়ে যেগুলো নাই সেগুলো সাধারণত আসে না। তারপরে এটা করেছো, হয়েছে এটা। তারপর তোমরা করো সহস্রাব্দ করো, নবরত্নের সমার, হয়েছে হয়েছে। তারপরে ইয়েরটা করো, সহস্রাব্দটা করো। সহস্রাব্দ বুঝতে পারছো না কেন? সহস্র এবং অব্দ আমি ভেঙে দিলাম, সহস্র এবং অব্দ এই দুটো জিনিস একত্রিত করা আছে সহস্রাব্দ করার চেষ্টা করো। এখানে দেখো, আচ্ছা নবরত্নের এটা অনেকেরই হয়েছে, এই জন্য আমি করে দিচ্ছি। নবরত্নের কি হলো? নবরত্নের কি হলো? সমাহার। আর এটা হচ্ছে সহস্রাব্দ হবে, সহস্র মানে হাজার, হ্যাঁ তাহলে কি হলো? সহস্র। অব্দ মানে ইয়া, অব্দের সমাহার। যেমন তোমাদের আমি বললাম যে সপ্তাহ যেমন বললাম, তারপরে শতাব্দী যেমন বললাম, অথবা শতাব্দ যেমন বললাম, অনুরূপভাবে সহস্রাব্দ হচ্ছে সহস্র মানে হাজার, অব্দ মানে ইয়ার, আর সমাহার বা সমষ্টি বললো। আর নবরত্ন উপরেরটা ইম্পর্টেন্ট, নিচেরটা এতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, এরপর চলে আসলো এখন আমাদের খুব সুন্দর একটা ইয়েতে যাব, আমরা কর্মধারয় সমাসে যাব। এই কর্মধারয় সমাস থেকে কিন্তু পরীক্ষায় আসবেই, এটা মনে রাখো। এখন আমরা চলে আসি কর্মধারয় সমাস, আমি এখানে মুছলাম, হ্যাঁ কর্মধারয় সমাস চলে আসো। কর্মধারয় শব্দটা দেখো, কর্মধারয় সংজ্ঞাটা আগেই জানো। আর কর্মধারয় সমাসে আসলে আমরা কি দিয়েছি? যে, সে, ঠিক আছে, অথবা যেই সেই, তাই না? অথবা আমরা বলি যিনি তিনি,
অথবা যা তা দিয়েও করা যেতে পারে। এটাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের যে পদটা থাকে সেই ব্যাসবাক্যের মধ্যে পদ। এখন যে কাকে বলে সাধারণ কর্মধারয় সমাস, এখানে মনে রাখবা, এই অংশটা ভালো করে দেখো, ভালো করে এটা খেয়াল করবা। বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য বিশেষণের খেলা, আগে পরে বিশেষ্য এবং বিশেষণ হয়ে যাবে। শোনো, তোমরা অনেকেই নবকে নয়টি বলেছো। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আসলে সংস্কৃততে আছে, যেমন নব অব্দ। এই যদি তুমি একই বাক্যের মধ্যে বাংলা এবং সংস্কৃত মিলিয়ে ফেলো, সেটার নাম হয়ে যায় গুরুচণ্ডালী দোষ। তা তুমি যদি নব এবং রত্ন 9টি করে ফেলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কি হয়ে যাবে, গুরুচণ্ডালী দোষ হবে। এই জন্য যেখানে যে শব্দগুলো সাধারণত এই সমাসে আছে, সংস্কৃততে আছে, এই সংস্কৃত ব্যবহার করলেই ভালো হয়। তবে শুধু ত্রিভুজের ক্ষেত্রে এটা ত্রি মানে 3, কিন্তু এখানে ত্রি এবং 3 ভুজ হচ্ছে বাহু, তাহলে এই জন্য ভুজ যেহেতু বাহু সেহেতু 3 ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে এই যে সমষ্টি তোমার যে শব্দগুলো করা হয়েছে, বেশিরভাগই দ্বিগু সমাসের বেশিরভাগ শব্দই কিন্তু সংস্কৃত থেকে আসছে। এই জন্য তোমরা সরাসরি বাংলায় করো না, ওই যেভাবে আছে ওইভাবে সংস্কৃত দিয়েই করবা, না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কস কাটলেও কাটতে পারে। ঠিক আছে, কর্মধারয় সমাসে দেখো, কর্মধারয় সমাসে আমরা কি আমরা বলবো বিশেষ্য পদ। এখানে ভালো করে দেখো, বিশেষ্য পদ প্লাস বিশেষণ, এটা আগে পরে হতে পারে। ঠিক আছে, একটি বিশেষ্য এবং একটি বিশেষণ হতে পারে, অথবা দুটোই বিশেষ্য হতে পারে। হ্যাঁ, দুটোই বিশেষ্য হতে পারে। এটা তাহলে বিশেষ্য বিশেষ্য, আবার কি হতে পারে বিশেষ্য, আবার দেখো দুটোই বিশেষণ হতে পারে। ঠিক আছে, তাহলে বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষণ, এবং আগে করে এটা, অর্থাৎ বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ, আবার বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য, আবার বিশেষণে বিশেষণে যে সমাস হয় সেটার নাম কর্মধারয় সমাস। তবে সেটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হবে। আর সেই সাধারণ কর্মধারয় সমাসে সাধারণত যে সে যিনি তিনি করতে হবে। তাহলে কি হলো, আমরা কয়েকটা করিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে দিলাম সমস্ত পদ। সমস্ত পদে যদি আমি থাকি, যেমন দেখো আমরা বললাম জজ সাহেব, এখানে ভালো করে দেখো, জজ সাহেব একটা গেল। তারপরে আর দু একটা করি, জজ সাহেব, এখানে তোমাদের বইয়ে সম্ভবত জজ সাহেব এরকম আছে, পণ্ডিত মূর্খ। তারপরে আছে কাঁচা মিঠা, কাঁচা মিঠা দুটো হলো। তারপরে হচ্ছে মহাজন, মহাজন। আমি 3টি করালাম। দেখো এখানে কি হলো, যিনি জজ তিনি সাহেব। বুঝতে পেরেছ? তারপরে এখানে কি হলো, যা কাঁচা তাই মিঠা। ঠিক আছে, তারপরে মহান যে জজ। ক্লিয়ার? এখন দেখো, জজ বিশেষ্য কিন্তু সাহেব বিশেষণ। আবার দেখো কাঁচা, যা কাঁচা, এই কাঁচা কিন্তু অবস্থান বোঝাচ্ছে বিশেষণ। মিঠা, এটা কিন্তু মিঠা বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে বিশেষণ। আর তাহলে এখানে কি বিশেষ্য বিশেষণের খেলা হচ্ছে এই জাতীয় হলে, তাহলে আমরা বলবো এই জাতীয় হলে সেটার নাম আমরা সাধারণ কর্মধারয় সমাস করতে পারি। এরকম আরো অনেক সাধারণ কর্মধারয় সমাস আছে, যেগুলো যেমন হিষ্ট পিষ্ট, যা হিষ্ট তাই পুষ্ট। যেমন লাল সবুজ, যা লাল তাই সবুজ। তারপরে দেখো শীতোষ্ণ, যা শীত তাই উষ্ণ। তারপরে হচ্ছে মহানবী, মহান যে নবী। তারপরে নীল উৎপল, নীল যে উৎপল। তো এই জিনিসগুলো হচ্ছে সাধারণত কর্মধারয় সমাসে হয়, এবং এই কর্মধারয় সমাসের নাম হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, হয়েছে তাসমিয়া লিয়া, তোমারটা হয়েছে যিনি জজ তিনি সাহেব। ভেরি গুড, তোমার উত্তরটা
রাইট হয়েছে। আচ্ছা, তাহলে এটা সাধারণ কর্মধারয় সমাস, কিন্তু আমরা যে জায়গাটায় যাব সে জায়গাটা কিন্তু এই কর্মধারয় সমাসের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো ইম্পর্টেন্ট, আমরা সেই জায়গায় যাচ্ছি, এখান থেকেই সাধারণত পরীক্ষায় আসে। ক্লিয়ার? তাহলে আমরা এখন আমি এটা মুছে দিচ্ছি, আমি সাধারণ কর্মধারয় সমাসটা বাদ দিয়ে যে সমাসটা হবে সেটা মুছে দেওয়ার চেষ্টা করছি। ভালো করে দেখো। 1 নাম্বার কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি আমরা এই পর্যন্ত দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা প্রকারভেদ করি। হ্যাঁ, কর্মধারয় সমাস এটা খুব ভালো করে একটু দেখার চেষ্টা করবা, এখান থেকেই পরীক্ষায় আসে। 1 নাম্বার দেখো মধ্য পদলোপী। হ্যাঁ, আমি কি দিলাম? মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারায়। 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে উপমান কর্মধারায়, উপমান। 3 নাম্বার দেখো উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়। 4 নাম্বার দেখো রূপক কর্মধারায়। হ্যাঁ, রূপক কর্মধারায়। এর মধ্যে থেকেই পরীক্ষায় আসে এবং আমরা চেষ্টা করব ভালো করে পড়ার জন্য এবং উদাহরণগুলো ভালো করে দেখার জন্য। ঠিক আছে, মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক, এই 3টে কর্মধারায় সমাসটা শেষ করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই কর্মধারায় সমাস ভালো করে দেখো। মধ্যপদলোপী, মধ্যের পদ লোপ পেয়ে যে সমাস হবে মধ্যপদলোপী। উপমান এবং উপমিত আমি আলাদা আলাদাভাবে দেখাবো ছকের মাধ্যমে, তারপরে তোমরা এটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? ওকে, মধ্যপদলোপী দেখো। প্রথম মধ্যপদলোপী দেখো, এটার উদাহরণ হচ্ছে ব্যাসবাক্যের মধ্যের পদ লোপ পেয়ে যে সমাস হবে তার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? সবাই যদি ভালো করে মনে রাখবা, এখানে কি শব্দটা হচ্ছে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হবে। হ্যাঁ, লোপ পেয়ে যে সমাস হবে তার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন হ্যালো, হ্যাঁ, ক্লাস 10 ক্লাস, হ্যাঁ এই শেষের দিকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখো তোমাদের আমি বললাম যে মধ্যপদলোপী হচ্ছে ব্যাসবাক্যের মধ্যের পদ লোপ পেয়ে যে সমাস হবে তার নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন ওই প্রথম যে শব্দটা দিয়েছিলাম, দেখো ভালো মনে আছে কিনা দেখো, সিংহাসন। হ্যাঁ, সিংহাসন আবার দিলাম, তোমরা নিজেরা সিংহাসনটা করে ফেলো। আর বাদ বাকি যেটা আমি দিচ্ছি, যেমন দেখো ঘি ভাত। ঠিক আছে, আমরা দিলাম ঘি ভাত। ঠিক আছে, তারপরে হচ্ছে মানি ব্যাগ, দেখো তো পারো কিনা, মানি ব্যাগ। তারপরে করো হাত ঘড়ি, তারপরে করো আক্কেল দাঁত, ঠিক আছে, এইগুলো করো। আমি প্রথম করে দিচ্ছি, এরপরে তোমরা নিজেরা করবে। কি হলো? সিংহ চিহ্নিত আসন। 1, 2 দেখো ঘি, এখানে দেখো মিশ্রিত, ঘি মিশ্রিত কি ভাত। এরপর দেখো মানি, এখানে কি রাখার, মানি রাখার ব্যাগ। তারপর দেখো এখানে কি দেখো হাতে পরার কি হলো? ঘড়ি। তারপর দেখো আক্কেল, এখানে দেখো আক্কেল, এখানে কি হচ্ছে? সূচক দাঁত। ক্লিয়ার? এখন দেখো এই শব্দগুলো ভালো করে দেখো তো, আমি যে শব্দগুলো মাঝখানে যে দাগ দিয়েছি এই শব্দগুলো দেখো, বাম দিকে যে সিংহাসনে আছে, সিংহাসন হতে গিয়ে দেখো চিহ্নিত শব্দটা নাই, ঘিভাত হতে গিয়ে দেখো মিশ্রিত শব্দটা নাই, মানিব্যাগ করার জন্য রাখার শব্দটা নেই, এবং হাত ঘড়ি করার জন্য পরার শব্দটা নেই, এবং আক্কেল সূচক বা আক্কেল দাঁত করার জন্য সূচক শব্দটা নাই।
তাহলে এইগুলো কি হয়েছে, হ্যাঁ ঘি মেশানো হতে পারে, সমস্যা নাই, মিশ্রিত মেশানো একই জিনিস। তাহলে দেখো এই শব্দগুলো কিন্তু এই সমস্ত পদে নাই। এই সমস্ত পদে কি হয়েছে, ডিলিট হয়ে গেছে, সমস্ত পদে কি হয়েছে, বাদ চলে গেছে, অর্থাৎ কি হয়েছে, লোপ পেয়ে গেছে। এই লোপ পাওয়ার নামই হচ্ছে মধ্য পদলোপী, অর্থাৎ সেটা কি, কর্মধারয় সমাস। ভালো করে দেখো, তাহলে চিহ্নিত শব্দটা এখানে চিহ্নিত মিশ্রিত রাখার, তাহলে এই যে চিহ্নিত মিশ্রিত রাখার এই শব্দগুলো একটা স্পেসিফিক শব্দ, এটা আসলে সমাসের উপযুক্ত করে এটা তৈরি করে দেয়া, ঠিক আছে। মিশ্রিত আসলে ঘি কিন্তু মাখানো হতে পারে, মিশ্রিত হতে পারে, সিংহ মার্কা হতে পারে, সমস্যা নাই, মানি রাখবার হতে পারে, তারপরে হাতে পরিবার হতে পারে, তারপরে আক্কেল অনুযায়ী হতে পারে। এই শব্দগুলোকে নিজের মতো তৈরি করে নিতে হবে। এই শব্দগুলো দেখো বাম দিকে সমস্ত শব্দগুলো কি হয়েছে, উঠে গেছে, আর এই উঠে যাওয়ার জন্য এটার নাম হয়েছে তোমার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ওকে, আশা করি লিখে নিয়েছো। আমি তোমাদের 3টে 4টে দিব, দেখি তোমরা একটু পারো কিনা। আমি মুছে দিলাম, 3-4টে একটু করার চেষ্টা করো তো দেখি। যেমন হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমরা এখানে দেখো পলান্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বইয়ে আছে এবং পরীক্ষায় আসে, পলান্ন। তারপরে দেখো ঘর জামাই, ঠিক আছে, ঘর জামাই। তারপরে দেখো স্মৃতিসৌধ, এটা পারতে হবে কিন্তু, স্মৃতিসৌধ। তারপরে দেখো জীবন বীমা, জীবন বীমা। আর হচ্ছে জীবন বীমা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, হ্যাঁ এই শেষ, শহীদ মিনার। দেখো নিজেরা পারো কিনা, নিজেরা না পারলেও লিখে নাও, আমি পরে করে দিব, একটু চেষ্টা করো। সিংহ চিহ্নিত আসন হয়েছে, তারপরে কি বলতো, এম এ মান্নান, সিংহ চিহ্নিত আসন হয়েছে, পরেরগুলো করো। পলান্ন করো, ঘর জামাই করো, স্মৃতিসৌধ, জীবন বীমা, শহীদ মিনার। ঘরে থাকে জামাই, ঘরে থাকা জামাই, ঘরে থাকে, হ্যাঁ হবে, এটাও হয়েছে। তবে ঘরে আশ্রিত দিলে ভালো হয়, হ্যাঁ ঘরে পালিত দিলে ভালো হয়, ঘরে আশ্রিত দিলে ভালো হয়, এটাও হয়েছে তোমার। যে বীমা জীবনের না, এটা তোমার কিন্তু একটু ইয়ে হয়ে গেল, যে বীমা তুমি এখানে যে করে দিয়েছো, আবার তোমার ব্যাস বাক্যটা সম্পূর্ণ তুমি এটা তোমার মানে তুমি ব্যাস বাক্যটা পুরো চেঞ্জ করে ফেলেছো। আমার কি এটা আমানাতুল ইফাত ফারিসা, না তোমারটা এটা হয়নি, তোমার হবে জীবন রক্ষার্থে বীমা, জীবন রক্ষার্থে বীমা দেবা। যে মিনার শহীদের জন্য, তোমরা সব হঠাৎ করে এই যে আবার পেলে কোথায়, এই যে সে যিনি তিনি, এটা সাধারণ কর্মধারয় সমাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর তোমরা হয়তো বুঝতে পারো নাই, মধ্য পদলোপী কর্মধারয় সমাসের এই যে সে যিনি তিনি তুলে দিতে হবে, হ্যাঁ মধ্য পদলোপী কর্মধারয় সমাসে যে সে যিনি তিনি, যেই সে যা তা, এগুলো ব্যবহার করবে না, এগুলো স্পেসিফিক শব্দ ব্যবহার করতে হবে। এখন দেখো সেই শব্দগুলো কি, পলান্ন, পল মিশ্রিত অন্ন, এখানে দেখো আমরা দিলাম পল, পল কেন মাংস, পল মিশ্রিত অন্ন, ঠিক আছে, এখানে হলো পল। তারপরে এটা কি দেখো, ঘরে আশ্রিত, আশ্রিত বা পালিত হতে পারে, আশ্রিত জামাই, ওকে। তারপর দেখো স্মৃতি, স্মৃতি কি হলো, রক্ষার্থে, স্মৃতি রক্ষার্থে সৌধ, ঠিক আছে। তারপর দেখো জীবন রক্ষার্থে, জীবন রক্ষার্থে কি, বীমা, ওকে। শহীদ কি হলো, স্মরণে সৌধ। তাহলে কি আছে, আমরা কি কি পেলাম, এই শব্দগুলো দেখো আমাদের মূল শব্দের মধ্যে নাই। তাহলে এই শব্দগুলো যেহেতু মূল শব্দের মধ্যে নাই,
এটার নাম হচ্ছে স্মৃতি চিহ্নিত। আচ্ছা, চিহ্নিত কেন দিয়েছ? তাসমিয়া লিয়া কেন হবে চিহ্নিত? চিহ্নিত মানে মার্কা, ঠিক আছে? চিহ্নিত হলে মার্কা হতে হবে। স্মৃতি, তোমার স্মৃতিটা রক্ষা করবে কে? একটা সৌধ, এই জন্য হবে স্মৃতি রক্ষাতে সৌধ। আর যে সে যিনি তিনি দেওয়ার দরকার নেই, যে সে যিনি তিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে যে সে হবে না, সরাসরি এই শব্দগুলো ব্যবহার করবে, ঠিক আছে? অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাসের সময় যে সে যিনি তিনি ব্যবহার করবে, অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। তাহলে স্মৃতি চিহ্নিত যে সৌধ হবে না, স্মৃতি রক্ষার্থে সৌধ হলে হতে পারে, অথবা স্মৃতি চিহ্নিত সৌধ হতে পারে, আর যে হবে না। হ্যাঁ, জীবন বাঁচাতে বিমা, হ্যাঁ এটাও হবে, এটা হয়েছে জীবন বাঁচাতে বিমা, এটা হতে পারে না, এটা হবে। তারপরে কি লিখছ? শহীদ স্মরণে, শহীদদের স্মরণে সৌধ দিচ্ছ, শহীদ স্মরণে। আসলে এইখানে শহীদদের এখানে বহু বচন না দিলেও হবে, শহীদ স্মরণ। শহীদ বলতেই সমস্ত শহীদকে বোঝায়। হ্যাঁ স্যার, তানিমা লিয়া নট তাসমিয়া লিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি করো না, দু একটা করো দেখি পারো কিনা। ওকে, আমরা এখন চলে যাব। আশা করি তোমাদের মধ্যপর্যায় কর্মধারয় সমাসে আশা করি কোনো সমস্যা হবে না। এখন চলে আসো উপমান এবং উপমিত, একসাথে দুটো করলে ভালো হয়। আমি মধ্যপদলোপীটা মুছে ফেললাম। হ্যাঁ, আমি মুছে ফেললাম মধ্যপদলোপী। এটা খুব মজার জিনিস, উপমান এবং উপমিত। আমরা উপমান এবং উপমিত কর্মধারয় করার সময় আমাদের অনেক সময় একটু সমস্যা হয়ে যায়, বই পড়লে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, উপমান এবং উপমিত কর্মধারয় সমাসে আমাদের খুব কনফিউশন ফেলে যায়। হ্যাঁ, এক নম্বর দেখো, উপমান এর একটা গঠন আছে, গঠনটা একটু খেয়াল করবা। গঠনটা আমি সহজ করে দিচ্ছি। হ্যাঁ, এই গঠনটা মনে রাখলেই হবে। যেমন কি হলো, প্রত্যক্ষ প্লাস ন্যায় প্লাস পরোক্ষ, ঠিক আছে? এটার মাঝখানে একটা কি থাকবে? সাধারণ গুণ। একদম এইভাবে লিখে নাও, সাধারণ গুণ উল্লেখ থাকবে। হ্যাঁ, উল্লেখ থাকবে। এটার নাম হচ্ছে উপমান। এই জাস্ট এই বক্সটা একটু মনে রাখবা, ঠিক আছে? উপমান। আর উপমিত দেখো, উপমিত হচ্ছে প্রত্যক্ষ প্লাস প্রত্যক্ষ, দুটি প্রত্যক্ষ প্লাস ন্যায়। এখানে কি হবে? ন্যায় কথাটা সবার শেষে থাকবে, আর এখানে সাধারণ গুণ উল্লেখ নেই। হ্যাঁ, উল্লেখ থাকবে না। এই দুটো বিষয় মনে রাখলে ইনশাআল্লাহ তোমরা এই উপমান উপমিতর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। কিভাবে দেখো, আমি দুটো স্বতন্ত্রভাবে উদাহরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলাদা ভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই দেখো মিশ কালো, এখানে দেখো এক নাম্বার মিশ কালো, ঠিক আছে? এখান থেকে করবা। তারপরে হচ্ছে অরুণ রাঙা, ঠিক আছে? এরপরে দেখো তুষার শুভ্র, তিনটে করলাম, তুষার শুভ্র, ঠিক আছে? আর এদিকে উদাহরণ দেখো, এক নাম্বার দেখো মুখচন্দ্র, তারপর দেখো পুরুষ সিংহ, ঠিক আছে? তারপরে কি হলো, আরেকটা দিই বেড়াজাল কথা। এখানে দেখো অধর পল্লব,
আমি তিনটে করে শব্দ দিয়েছি তোমাদের বোঝার জন্য, ভালো করে খেয়াল করবা। তিনটে শব্দ দেখো, আলাদা আলাদাভাবে বুঝতে পারলে বুঝবা। মিশ কালো, দেখো মিশ এবং কালো, কালো হচ্ছে রং, এটাকে প্রত্যক্ষ বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে পরোক্ষ। অরুণ রাঙা, রাঙা শব্দের অর্থ হচ্ছে লাল, লালটা হচ্ছে পরোক্ষ। তুষার শুভ্র, শুভ্রটা হচ্ছে সাদা, এটাও পরোক্ষ। ক্লিয়ার? তাহলে কি হলো, এখানে বলছি দেখো মিশ কালো, মিশ একটা পদার্থ, অরুণ সূর্য একটা পদার্থ, এবং তুষার এগুলো সবই দেখা যায়। আর এখানে দেখো দুটি পদার্থ একেবারে সরাসরি প্রত্যক্ষ। এখানে কি হচ্ছে, মুখ এবং চন্দ্র দুটোই, পুরুষ এবং সিংহ দুটোই, ও অধর এবং পল। অধর মানে এই যে দুই ঠোঁটকে অধর বলা হয়, পল্লব হচ্ছে পাতা, দুটোই। তাহলে এই জায়গায় দেখো প্রথমত এখানে কালো আছে, কালো আছে মানে এখানে তার গুণ আছে। এখানে রাঙা আছে, রাঙা মানে তার গুণ আছে। এখানে শুভ্র আছে, শুভ্র মানে তার গুণ আছে। কিন্তু এখানে দেখো সাধারণ গুণ উল্লেখ নাই। কি মুখ চন্দ্রের নাই কি সুন্দর, নাই, কিছুই নাই। পুরুষ সিংহের নাই কি সামর্থ্যবান, নাই। এখানে অধর পল্লবের নাই কি সুন্দর, কিছুই নাই। তাহলে এখানে কি দেখো, এই অংশে সাধারণ গুণের উল্লেখ আছে, আর ডান দিকের যে অংশগুলো আছে সাধারণ গুণের উল্লেখ নাই। তাহলে তোমাদের কি খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করো, দুটো আলাদা আলাদাভাবে বোঝার জন্য। তোমরা বুঝবা হচ্ছে প্রত্যক্ষ বস্তু প্লাস ন্যায় এবং পরোক্ষ বস্তু, এই অনুযায়ী সমাসটা করো। তো এই অনুযায়ী সমাসটা করার চেষ্টা করো, তাহলে অবশ্যই পারবে। দেখো তাহলে প্রথম কি হলো, মিশির মতো, কি হলো, মিশির, এই যে ন্যায়, তারপরে কালো, তারপর দেখো অরুণের, অরুণের ন্যায় কি রাঙা, তারপর দেখো তুষারের ন্যায় কি শুভ্র। ক্লিয়ার? দেখো এটার একটু চেঞ্জ হয়ে গেল। প্রথম দেখো আমরা কি বললাম, মুখ চন্দ্রের ন্যায়, দেখো ন্যায়টা শেষে চলে গেছে। হ্যাঁ, তাহলে মুখ চন্দ্রের ন্যায়। তারপরে অনেকেই সিংহ পুরুষের ন্যায় করি, পুরুষ সিংহের ন্যায় দুটোই হবে। হ্যাঁ, পুরুষ সিংহের কি ন্যায়। তারপরে অধর পল্লবের, পল্লবের ন্যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই থিমটাই মনে রাখবে। বইয়ে কি আছে না আছে এত তোমার দেখার দরকার নেই, তোমার যে থিমটা দিলাম এই অংশটুকু মনে রাখবে, এই ভাগটা মনে রাখবে, তাহলে কখনোই তুমি ভুলতে পারবে না। কখনোই তুমি ভুলবে না যে উপমান এবং উপমিতের মধ্যে তোমাদের মধ্যে যে কনফিউশন আছে, এই কনফিউশনটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো করে চেষ্টা করো। আমি তিনটে উদাহরণ দিয়েছি, এই তিনটে উদাহরণের মধ্যে অবশ্যই কমন পাবে। মিশ কালো, অরুণ রাঙা, তুষার শুভ্র, মুখচন্দ্র, পুরুষ সিংহ, অধর পল্লব। দেখো শব্দগুলো কাছাকাছি কিন্তু সম্পূর্ণ আলাদা, শব্দগুলো কাছাকাছি কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন মুখচন্দ্র, দেখো মুখ হচ্ছে প্রত্যক্ষ, চন্দ্র প্রত্যক্ষ, পুরুষ প্রত্যক্ষ, সিংহ প্রত্যক্ষ, অধর প্রত্যক্ষ, পল্লব প্রত্যক্ষ। কিভাবে হলো, যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ জায়গা দখল করে আছে এবং আঘাত করলে তোমাকে রিটার্ন করছে, সেইগুলো হচ্ছে প্রত্যক্ষ বস্তু। যেমন হচ্ছে তোমার দেখো মুখ চন্দ্র, পুরুষ সিংহ, অধর পল্লব সবগুলো দেখা যাবে এবং তোমার চোখের সামনে দেখা যাবে, স্পর্শ করা যাবে, জায়গা দখল করবে। কিন্তু বাম দিকে আসলে আমরা যে জিনিসটা দেখি মিশ কালো, কালোটা দেখা আসলে এটা হচ্ছে অনুভবের বিষয়, কালারের বিষয়। এই জন্য তুমি হাত দিয়ে কখনোই, তোমার দেয়ালে যদি রং করা থাকে তুমি হাত দিয়ে স্পর্শ করে বলতে পারবে না এটা কোন রং। তারপরে রাঙা, তোমার যদি একটা দেয়াল বা একটা বইয়ের উপরে রাঙা বা লাল থাকে তুমি হাত দিয়ে বুঝতে পারবে না এটা লাল কিনা অথবা এটা কি কোনো পদার্থ কিনা। অনুরূপভাবে শুভ্রও তুমি বুঝতে পারবে না হাত দিয়ে এটা সাদা না অন্য কিছু। এই জন্য এটার নাম হচ্ছে আমরা পরোক্ষ দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি লাস্ট শুধু কর্মধারায় শেষ করবো বলেছি, এবং তোমার লাস্ট কর্মধারায় হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় খুব সংক্ষিপ্ত দিয়ে আমরা এই তিনটে সমাস শেষ করছি। আগামী ক্লাসে বাকি তিনটে শেষ করব, এরপর কিছু এমসিকিউ দিয়ে দেবো। আমি বেশি না, সমাস থেকে আমি 30টা এমসিকিউ দিব। আমি কথা দিলাম এই 30টার মধ্যে তোমরা কমন পাবে। ওকে, আমরা উপমান উপমিত চলে গেল, এখন আমরা রূপক কর্মধারায় সমাস আমি মুছে দিলাম।
রূপক কর্মধারয় সমাস দেখো, এখানে রূপক ভালো করে দেখো, রূপক রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। এই সমাসের জাস্ট একটা অংশ মনে রাখবে, এই মাঝখানের পদ মতো বা মতো অথবা রূপ কথাটা দিয়ে করলে ভালো হয়, মতো অথবা রূপ। আর এখানে কি হবে? উপমান, উপমান ও উপমিতের মধ্যে, উপমিতের মধ্যে অভিন্ন কল্পনা করতে হবে। কল্পনা কিন্তু রিয়ালিটি নয়, ভালো করে খেয়াল করো। উপমান এবং উপমিতের মধ্যে অভিন্ন কল্পনা করলে তার নাম হয় রূপক। শব্দটা মনে রাখবে, সংজ্ঞাটা। উপমান কর্মধারা এবং উপমিতের মধ্যে যে অভিন্ন কল্পনা করা হয় সেটার নাম হবে রূপক কর্মধারায়। অভিন্ন কল্পনা করা, নট রিয়েল, এটা কল্পনা করবা। যেমন এখানে দেখো, আমরা প্রথমেই দেখে বিষাদ সিন্ধু, শব্দটা কি হলো? বিষাদ সিন্ধু। হ্যাঁ, তারপর দেখো প্রধানল, প্রধানল, তারপরে বিষাদ সিন্ধুর পর মন মাঝি, ঠিক আছে। তারপরে হচ্ছে মন মাঝি, তারপরে দেখো মোহডোর, এইগুলি করো। বিষাদ তোমরা নিজেরাই পারবে। বিষাদ আমি বলেছি রূপ কথাটা দিয়ে, রূপ সিন্ধু। তারপর দেখো ক্রোধ, কি হলো? রূপ অনল। তারপর দেখো মন, রূপ মাঝি। তারপর দেখো মোহ, সব এক, রূপ ডোর। কিভাবে হলো দেখো, সবগুলো রূপ কথা দিয়ে দিলাম। এবং কি বলছে? অভিন্ন কল্পনা কি? বিষাদ মানে কষ্ট, দুঃখ, বেদনা। সিন্ধুর মতো নদে, বিশাল, আসলে কিন্তু রিয়েল, রিয়েল না, এটা কল্পনা করো। ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ। অনল, অনল মানে কি? আগুন। তাহলে আগুন কি রাগ? নট রিয়েল, এটাও কিন্তু কল্পনা করা। মন, রূপ মাঝি, মাঝি এবং মন কল্পনা করা। তারপরে কি? মোহ, মোহ কি? লোভ। কেমন? ডোর, জড়িয়ে নেওয়ার মতো না, এটাও কিন্তু কল্পনা করা। তাহলে আমাদের আশা করি এই যে অংশগুলো দিলাম, আমরা শেষের দিকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সমাস পড়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো ধরে রাখার জন্য, এবং তোমাদের এর মধ্যে থেকে বাকি যে সমাসটা আছে আমরা সামনের ক্লাসে শেষ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে রাখছি।